যুক্তরাষ্ট্রের রাস্তায় যেখানে দা বটি কাটারি নিয়ে নেমে পড়েছে ছাত্রলীগ। ইতিমধ্যেই হাসিনা তার নেতা কর্মীদের বার্তা দিয়েছেন তাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি নিউ ইয়র্কে আসছেন। আমরা সেই শুক্র ইউনূসকে আমরা প্রচারিত করবো, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম। জায়গায় জায়গায় মোড়ে মোড়ে সব জায়গায় পয়েন্টে পয়েন্টে পাহারা বসাতে হবে। এই সুৎখোর মহাজন ইউনূস এবং কতিপয় সমন্বয়কারী কিশোর গ্যাংরা এবং উপদেষ্টারা কেউ যেন পালাতে না পারে। সব জায়গায় পাহারা বসাতে হবে, সব জায়গায় নজরদারি রাখতে হবে, একজনের যেন পালাতে না পারে। তৈরি হও, ডিসেম্বরের মধ্যে আছি, পালানোর পথ পাবে না, এক একটা দেখে নেবে। এইরকমই একটা পোস্ট ভয়ঙ্করভাবে ভাইরাল হচ্ছে বাংলাদেশের ছাত্রলীগের দিক থেকে। আবারও ফেরো বাংলাদেশ দখলের নামতে হবে। উপদেষ্টা পরিষদের মধ্যে এই আশঙ্কা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পক্ষে সেই অবস্থায় আর দেশে না ফেরার সুযোগটাও খোলা থাকবে, তা নিয়ে এই উপদেষ্টা পরিষদের নানা সদস্যদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক কাজ করছে। শেষ পরিণতি কি সেনা শাসন নাকি 111? কান পাতলে শোনা যাচ্ছে, অনেকের মধ্যে আপনারা আলাপও শুনছেন, দেখছেন এনসিপি বা অন্যান্যদের মধ্যে যে সেনা শাসন আসে কিনা, কিংবা ক্যান্টনমেন্টও কি আলাপ হচ্ছে এমন কিছু, নইলে তারা আলাপ করছে। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। নিউ ইয়র্কের রাস্তায় কি ভয়ানক খেলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। প্রথমেই ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য আপনারা সবাই জানতে পারবেন, তাই আপনাদের কাছে অনুরোধ কেউ ভিডিওটি স্কিপ করবেন না। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের সঙ্গী হবেন ফখরুল তাহেররা। তদারকি সরকারের প্রধান যদি মনে করেন এরা তাকে বাঁচাতে পারবে, তাহলে মূর্খের স্বর্গে তারা বাস করবেন। মোহাম্মদ ইউনূস কবে যাবেন তা এখনো সরকারিভাবে জানানো হয়নি। 21শে সেপ্টেম্বর বা 22শে সেপ্টেম্বর তার রওনা হওয়ার কথা। তার আগে একটি ভিডিও ফাঁস হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের রাস্তায় যেখানে দা বটি কাটারি নিয়ে নেমে পড়েছে ছাত্রলীগ। ইতিমধ্যেই হাসিনা তার নেতা কর্মীদের বার্তা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু কন্যার বার্তা, হটাও ইউনূস বাঁচাও দেশ। হাসিনার এই নির্দেশের খবর দিয়েছেন দলের প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসিনা আমাদের বলেছেন হটাও ইউনূস বাঁচাও দেশ। এই স্লোগান দিয়ে জাতিসংঘের সামনে বিক্ষোভ কর্মসূচির নির্দেশ দিয়েছেন। বিক্ষোভ কর্মসূচি শুরু হবে জেএফকে বিমানবন্দরের সামনে থেকে। আলমগীর বলেন, আমরা কল্পনাও করতে পারিনি একজন নোবেল বিজয়ী দেশটাকে এই জায়গায় নিয়ে যাবেন। আমাদের পাশেই নেপাল, সেখানে সরকারের পতন হয়েছে। একটি তদারকি সরকার দেশ শাসনের ভার হাতে তুলে নিয়েই ভোটের দিন তারিখ জানিয়ে দিয়েছে। পরিস্থিতি একেবারে শান্ত। ছাত্র পড়ুয়ারা শিক্ষার প্রতিষ্ঠানে ফিরে গিয়েছে। কোনো মব নেই, কোনো চাঁদাবাজি নেই, নেই খুন খারাপি, মাজারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও নেই। আর বাংলাদেশ কি দেখলাম? বাংলাদেশে দেখলাম চূড়ান্ত নৈরাজ্য চলছে। এরা কল্পনাতীত অপরাধ করছে। এই সরকার তাদের এই কাজের জন্য মানুষের মনে যে জায়গা করে নিয়েছে তাতে তার বিচার হবে। আলমগীরের কথায় এই সরকার পারতেন। বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের ভিতরে নির্বাচন দিয়েছিলেন। বিচারপতি হাবিবুর রহমান 90 দিনের মধ্যে নির্বাচন দিয়েছিলেন। এদের এতদিন কেন লাগছে? তারা যদি নিরপেক্ষভাবে দেশ চালাতেন আজকে জুলাই বিপ্লবীরা অনেক সম্মানিত হতেন, কিন্তু তারা সেটা না করে শুধু আসছে গুছিয়ে নিতে। আওয়ামী লীগের প্রবীণ এই নেতা নেত্রী নির্দেশ দিয়েছেন, যার যা রয়েছে তাই নিয়ে মাঠে নামুন। ওরা যদি মব করে তোমরা গেরিলা আক্রমণ করবে। মুক্তিযুদ্ধের সময় গেরিলা আক্রমণ হয়েছিল। ইউনূসের পতন ঘটানোর আগে পর্যন্ত তোমাদের আন্দোলন চলবে। তোমরা কেউ ঘরে থাকবে না, যার যা আছে তা নিয়ে নেমে পড়ো। আর সেই নির্দেশের পর বাংলাদেশের দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়েছে। ঢাকা শহরে প্রতিদিন 20 থেকে 25টা মিছিল হচ্ছে। কি দিয়ে থামাবে? সরকার বারবার বলছে গ্রেপ্তার করো। গ্রেপ্তার কি? দু একজনকে গ্রেপ্তার করছে, পরের দিন ছেড়ে দিচ্ছে। পুলিশ আর সেনাবাহিনীও সরকারের পাশে নেই। এর কারণ নুরুল হক নূরের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের ঘটনার পর মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। তার আর কোনো নিয়ম কানুন মানছে না। পদ্মার ওপারে দু একদিনের মধ্যে বড় ধরনের একটা আন্দোলন গড়ে উঠবে। হাসিনা যখন নির্দেশ দিয়েছেন তখন আর দলের নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। মারের পাল্টা মার খেতে হবে। একটা বিষয় কিন্তু খুবই স্পষ্ট, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ইউনূসের পর খাপ্পা এবং তারা চায় না এই সরকার আর ক্ষমতায় থাকুক। অনেকে আশঙ্কা করছেন ইউনূস না আচমকা পদত্যাগ ঘোষণা করেন, আর সেটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন সবার চোখ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। বাংলাদেশে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া কিংবা তার চেয়েও বড় ব্যাপার, মানে সারা দেশ জুড়ে হচ্ছে। কোথাও লোকে প্রতিহত করছে না। পুলিশকে নানা রকম পুরস্কার, নগদ 5,000 টাকা করে হাতে ধরিয়ে দেওয়া হবে আওয়ামী লীগ ধরে আনলে। সেসব কথা বলার পরেও যে আওয়ামী লীগ যথেষ্ট ধরে আনছে না পুলিশ,
এবং কোনো প্রেক্ষিতে আসলে আওয়ামী লীগের মিছিল থামানো যাচ্ছে না। শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন একরকমের জেগে উঠেছে। ডক্টর ইউনূসের সরকার এর সামনে অসহায়। এই বিষয়টি যে কতটা উদ্বিগ্ন এবং উদ্গ্রীব করে তুলেছে ডক্টর ইউনূস এবং তার পারিষদ বর্গকে সহ, আসলে আপনারা যারা রাজনীতিতে চরম আগ্রহ রাখেন এবং রাজনীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তারা সকলেই স্বীকার করবেন যে বাংলাদেশের রাজনীতির একটা মুখ্য চরিত্র, রাজনৈতিক কর্মকাণ্ডের, রাজনৈতিক বয়ানের মুখ্য চরিত্র হয়ে উঠেছিলেন যে তিনজন, বা উঠেছেন যে তিনজন, এখনো যারা মুখ্য চরিত্র, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার। আমি যদি প্রধানত পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের কথাই বলি, তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং আপনারা লক্ষ্য করছেন কিনা একটা সম্পূর্ণত একটা নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। পিনাকি ভট্টাচার্য দুদিন আগে এমন একটা ভিডিও তৈরি করেছেন, কন্টেন্ট তৈরি করেছেন, যেখানে তিনি সরাসরি বলেছেন যে আরেকটি অভ্যুত্থান আসন্ন, ছিটকে পড়বে ডক্টর ইউনূস সরকার। এবং খুবই আগ্রহোদ্দীপক, কৌতূহলোদ্দীপক, ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাস থেকেই প্রথম দেখলাম যে তিনি এই ভিডিওটি আপলোড করার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে এই ভিডিওটি ব্লক করে দেওয়া হয়েছিল। পরে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়েব, তিনি নাকি পিনাকি ভট্টাচার্যকে ফোন করেই বলেছেন যে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে নয়, তবে ভিডিওটি ব্লক ছিল, ভিডিওটি আনব্লক করা হয়েছে। এবং পিনাকি ভট্টাচার্য শেষে লিখছেন যে কারা ব্লক করে থাকতে পারে সে নিয়েও তাদের দুজনের আলাপ হয়েছে। তো এমন নানা পক্ষ যখন সক্রিয় হয়ে উঠেছে, যারা পিনাকি ভট্টাচার্যের ভিডিও ডক্টর ইউনূসের আমলে ব্লক করে দিতে পারে, এবং পিনাকি ভট্টাচার্য বলছেন যেই কাজ শেখ হাসিনার আমলেও কখনো হয় নাই, করে দিতে পারে এমন কাজ পিনাকি ভট্টাচার্যকে, বা তিনি যে মতামত দিতে চাইছেন যে ইউনূস সরকার ছিটকে পড়বে, আরেকটা অভ্যুত্থান আসন্ন, এই কথাটি দমিয়ে রাখতে চায় বা এর প্রচার বন্ধ করতে চায়, এমন একটা পক্ষ যখন সক্রিয়, তখন সেটা কোন পক্ষ সেই নিয়ে যেমন কৌতূহল আসে, তেমনি কিন্তু এই কৌতূহলও কিছুতেই লুকিয়ে রাখা যায় না যে পিনাকি ভট্টাচার্যরা ঠিক কোন পরিস্থিতিতে এখন বলছেন ডক্টর ইউনূসের সরকার ছিটকে পড়বে, মানে ডক্টর ইউনূসের সরকারের দিন শেষ, নতুন অভ্যুত্থান, নতুন সরকার, নতুন বিকল্প। কে, কখন, কিভাবে, কোন অভ্যুত্থানের কথা বলছেন? পিনাকি ভট্টাচার্যের ওই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন, এখনো যদি না দেখে থাকেন, তাহলে দেখবেন তিনি সরাসরি আসলে আওয়ামী লীগের এই যে মিছিল, এর ওপর ভিত্তি করেই কিন্তু এক রকমের তৈরি করেছেন এই ভিডিও। তিনি বলছেন এই যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কিংবা আসিফ মাহফুজ সহ ছাত্র উপদেষ্টারা, ছাত্র নেতারা, যাদেরকে ছাত্রদের প্রতিনিধি ভাবা হয়েছিল, ডাকসু আর জাকসু নির্বাচনের পর বোঝা গেছে ছাত্ররা তাদেরকে প্রতিনিধি মনে করে না। বাগছাস মানে জাতীয় নাগরিক পার্টির ছাত্র উইং যে কটা ভোট পেয়েছে, তাতে এটা প্রমাণিত হয়ে গেছে যে ছাত্ররা আর এদেরকে তাদের প্রতিনিধি মনে করেন না। তার মানে এই যে আমরা ছাত্র জনতার সরকার বলছিলাম ডক্টর ইউনূসকে, পিনাকি ভট্টাচার্য বলছেন যে ডক্টর ইউনূস সরকারের আর কোনো বৈধতা বা অনুমোদন থাকে না, কারণ এই ছাত্ররাই তাকে বসিয়েছিল প্রধান উপদেষ্টা পদে, এবং তারাই ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে এই পুরো উপদেষ্টা সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে। ছাত্ররা এই কথা পরিষ্কার করে দিয়েছে যে তাদের প্রতিনিধি এই অন্তর্বর্তীকালীন সরকারও নয়, জাতীয় নাগরিক পার্টিও নয়, বাগছাসও নয়। ভাবুন তো, পিনাকি ভট্টাচার্য বলছেন যে তার ফলে ডক্টর ইউনূস সরকারের আর কোনো ম্যান্ডেট থাকে না, কোনো বৈধতা থাকে না ছাত্র জনতার সরকার হিসেবে। কখন বলছেন পিনাকি ভট্টাচার্য? যখন কিন্তু জামায়াতে ইসলামীর তরফে ঐকমত্য কমিশনে দাঁড়িয়ে পরিষ্কার, মানে যে কথা মাসের পর মাস ধরে, 1 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ বলছে যে 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে সংবিধানের উপর ভিত্তি করে ডক্টর ইউনূসের সরকার গঠিত হয়েছে বলা হচ্ছে, এটা একটা ভুয়া কথা। কোন সংবিধানে 106 অনুচ্ছেদ ব্যবহার করে একটা অন্তর্বর্তীকালীন সরকার জন্ম দেওয়ার কোনো সুযোগ নাই। এবং সবচেয়ে বড় কথা, জামায়াতের ব্যারিস্টার শিশির মনির যে কথা বলছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন সে কথা বলে আসছিল যে সবচেয়ে বড় কথা, ডক্টর ইউনূসের সরকার গঠনের আগে এমন কোন আপিল বিভাগের বিচারপতিদের কাছ থেকে এই মতামত নেওয়ার জন্য কোনো শুনানি অনুষ্ঠানের কোনো সুযোগই ছিল না। এই শুনানির খবরটা বা এই শুনানির যুক্তিটাই মিথ্যা। জামায়াতে ইসলামী যখন অবৈধ অসাংবিধানিক সরকার বলছে ডক্টর ইউনূস সরকারকে, তখন পিনাকি ভট্টাচার্যও বলছেন জনগণের ম্যান্ডেট নাই ডক্টর ইউনূস সরকারের বা নাহিদ ইসলামের দলের হাসনাত সার্জিসের, মবের কিংবা আসিফ মাহমুদ মাহফুজের উপদেষ্টা পদে থাকার।
পিনাকি ভট্টাচার্য এদের যে কোনো জনপ্রিয়তা নাই সেটা কি শুধু ডাকসু জাকসু ভোট দিয়ে বললেন? তিনি বললেন আওয়ামী লীগের মিছিল, মানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই মিছিলটার কথা আমি আপনাদের কয়েক দফা উল্লেখ করেছিলাম যে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে দুপুর 2টার সময় গত শুক্রবার বা শনিবারে জাতীয় নাগরিক পার্টির বাংলা মোটরের অফিসের নিচে দুপুর 2টার সময় জড়ো হয়ে আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আধা ঘন্টা 40 মিনিট ধরে জড়ো হয়ে তারপর মিছিল বের করে কিন্তু ইন্টারকন্টিনেন্টালের দিকে যায়, 1000 লোকের মিছিল, এবং তারা জড়ো হয় জাতীয় নাগরিক পার্টির নিচে। পিনাকি ভট্টাচার্যের কাছে আবার তার ভিডিও ছিল। পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নিচে জড়ো হয়ে, উনি নিজেই বলছেন যে তারা নৃত্য করেছে। জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে দাঁড়িয়ে দেখা যায় যে আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা বলে বলে লাফাচ্ছে, নাচছে। তো পিনাকি ভট্টাচার্য বলছে যে কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতা কর্মীরা দাঁড়িয়ে নাচছে, লাফাচ্ছে, জড়ো হচ্ছে, মানে জাতীয় নাগরিক পার্টি কই? যে তারা এসে এই তাদের সমর্থকরা, তাদের নেতাকর্মীরা এসে কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করতে পারছে না? পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন তারা তো নিয়মিত ডক্টর ইউনূসের সরকার এবং তার পুলিশ বাহিনী যে কোনো কাজে আসছে না আওয়ামী লীগের মিছিল ঠেকাতে, সে কথা নিয়মিত লিখছেন। মানে ইলিয়াস হোসেন কয়েক দফা এই নিয়ে স্ট্যাটাস দিয়েছেন যে এমনকি বগুড়ায় আওয়ামী লীগের মিছিল হয়ে গেছে, মশাল মিছিল হয়ে গেছে। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের উপদেষ্টা এমনকি আইজি এরা সব আসছেন বিদেশ থেকে, এরা সব চলে যাবেন, কিন্তু যদি আমাকে মার্জনা করবেন, আমি ইলিয়াস হোসেনের ভাষা বলছি, যে যদি জাউরা আওয়ামী লীগ আবার আসে তাহলে যে কি উপায় হবে দেশটার, এই কথা ভেবেই যাতে জামায়াতে ইসলামী, বিএনপি, আক পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি, মানে যত দল আছে সবাইকে বলেছেন তারা যেন ঐক্যবদ্ধ থাকেন। মানে এই ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, তার মানে কি কোন রকম যে রাজপথে প্রতিরোধ গড়ে উঠছে না আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে, সেটাই কি তাদেরকে এই বিষয়টাতে নিশ্চিত করছে যে একরকম আওয়ামী লীগ ফিরে এসেছে, কিংবা আওয়ামী লীগ আরো জোরে সোরে ফিরে আসতে যাচ্ছে, এবং ডক্টর ইউনূসের পুলিশ বাহিনীর তো তাতে সাধ্য হবেই না এই আওয়ামী লীগকে ঠেকানোর, এবং শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ পারবে কিনা সেটা নিয়েও তাদের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। পিনাকি ভট্টাচার্য আরো গুরুত্বপূর্ণ যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এই মাহফুজকে মাস্টার মাইন্ড বানায়, মাহফুজকে উপদেষ্টা বানিয়ে কি লাভ হয়েছে? দেখেন, উনি বলছেন যে লন্ডনে উনি ভিডিও দেখেছেন, সেটা বলেই উনি বিশ্লেষণ করছেন পিনাকি ভট্টাচার্য, যে লন্ডনে মাহফুজ আলমের গাড়ি বহর আটকাতে, মাহফুজ আলমকে অনুষ্ঠানে যোগ দিতে বাধা দিতে যেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা জড়ো হয়েছিলেন, উনি বলছেন উনি ভিডিওতে দেখেছেন এরা 30, 40, 50 জনের বেশি না। পিনাকি ভট্টাচার্য প্রশ্ন করছেন যে মাহফুজ আলমকে রক্ষা করার জন্য কেন 40 জন 50 জনও নাই, যেই 40 জন 50 জন গিয়ে মাহফুজ আলমকে উল্টো রক্ষা করার জন্য এই আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের পাল্টা বিক্ষোভ তৈরি করতে পারেন। তার মানে এই যে ডক্টর ইউনূসরা যে ভীষণ মানে টেনশনে আছেন নিউ ইয়র্ক সফরটা নিয়ে, এই বিষয়টা নিয়ে তাদের যে টেনশন, উদ্বেগ, উদ্গ্রীব হয়ে আছেন যে তারা যে কেমন যায় নিউ ইয়র্ক সফরটা, সেখানে গিয়ে অপমানিত হতে হয় কিনা, আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় কিনা, এই পুরো বিষয়টাই তাদের যে কোনো জনসমর্থন নাই, জনভিত্তি নাই, কোনো জনপ্রিয়তা নাই, যে তারা 40 জন প্রবাসী আওয়ামী লীগের সামনে 40 জন প্রবাসী ইউনূস সমর্থক বা মাহফুজ সমর্থক দাঁড় করাবেন, সেটার প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়গুলো আসলে ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে। মানে এই গত কয়েক বছর ধরে হাসিনা বিরোধী বয়ান তৈরির যারা মূল কারিগর ছিলেন, সেই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনকেও তারা দেখেন এই গত কয়েক বছরে এরা মূল ভূমিকা রেখেছেন কিন্তু শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে যে মানে একটা গণ অসন্তোষ তৈরির, সেই গণ অসন্তোষ তৈরিতে কিন্তু এই ব্যক্তিরা একটা মুখ্য ভূমিকা রেখেছেন। এখন তাদের প্রত্যাশা ছিল, তাদের ভাষায় জাউরা আওয়ামী লীগ যদি রাস্তায় নামে, জাউরা আওয়ামী লীগকে ঠেকাতে জনগণ প্রতিহত করবে। এখন তারা দেখছেন কোথাও জনগণ প্রতিহত করছে না। আওয়ামী লীগ জুম্মাবারেও এমনকি মসজিদ থেকে দলে দলে বেরিয়ে প্রত্যেকটা জুম্মাবারে রাজধানীর বিভিন্ন জায়গায় তো মিছিল করছে, সকালে করছে, জুম্মার নামাজের পরে করছে, যখন তখন যেখানে সেখানে মিছিলে জড়ো হয়ে যাচ্ছে। এমনকি এখন পুলিশকে নগদ নারায়ণ ধরিয়ে দেওয়া হয়েছে, 5,000 টাকা করে ইনাম আওয়ামী লীগ ধরে আনলেই। মিছিল থেকে ভিডিও বেরিয়েছে যে পুলিশ দৌড়াচ্ছে, কিন্তু আওয়ামী লীগ ধরে আনতে পারছে না। এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন কেন বাংলাদেশে রাজনীতি করেছেন, রাজনীতি বোঝেন, জানেন, যে কেউ বুঝতে পারেন যে মিছিলে যোগদানের জন্য মানে আওয়ামী লীগের এখন 500 টাকা করে দেওয়ার উপায় আছে কিনা সে তো ভিন্ন প্রশ্ন, 5,000 টাকা করে দেওয়ার
উপায় কখনো কোনো রাজনৈতিক দলের থাকে না। তো সেই অবস্থায় কোন ব্যক্তি জানের ডর নিয়ে মিছিলে নেমে যাচ্ছেন এবং থামছেন না, যাদেরকে ধরার জন্য 5,000 টাকা পর্যন্ত সরকার পুরস্কার ঘোষণা করে দিয়েছে, সরকারের হাতে আর কোনো অস্ত্র নাই, তাহলে কি করবেন? দেখেন, পিনাকি ভট্টাচার্য বলেছেন তিনি কোনো দলের পক্ষে বা বিপক্ষে না, রাজনীতি একটা জার্নি, সবসময় এই দিকে মানে কোন দিকে কখন কে ঠিক কাজ করেন, কে ন্যায় করেন, বেঠিক করেন, মানে কোন দিকে রাজনৈতিক বয়ান হাজির করতে হয় সেটা বলা যায় না। কাজেই পিনাকি ভট্টাচার্য হয়তো সেই বদলটা টের পাচ্ছেন এবং বদলটা টের পেয়ে তিনি এক রকমের সেই বয়ানটাও হাজির করতে চাইছেন যে পরিবর্তন আসছে। কারণ অভ্যুত্থানটা কার মাধ্যমে হবে সেটা আমি এই 16, 17, 18 মিনিটের ভিডিওটা শুনে বুঝতে পারিনি। তার মানে কি পিনাকি ভট্টাচার্য মনে করছেন আওয়ামী লীগই অভ্যুত্থান ঘটাবে, মানে পরবর্তী অভ্যুত্থানকে আওয়ামী লীগের নেতৃত্বে হবে? কারণ তিনি বলছেন জামায়াতে ইসলামী, বিএনপি সবাই ভুল পথে আছে, বিএনপি তো কোনো রাজপথে ঠেকাতে পারছে না, জামায়াতে ইসলামী এখন কেন পিআর নিয়ে ব্যস্ত, উনার কথা যদি শুনতো তাহলে আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে রাস্তায় নামতো না, অন্য কিছু নিয়ে রাস্তায় নামতো, কি নিয়ে রাস্তায় নামতো কোনো দিক নির্দেশনা নেই। মনে করে দেখেন, এই পিনাকি ভট্টাচার্য, এই ইলিয়াস হোসেন, তারা ফেসবুক লাইভে বসে থেকে 32 নাম্বার ভাঙার পুরো কার্যক্রমটা পরিচালনা করেছিলেন, তারা আহ্বান জানিয়েছিলেন, তারা দাবি করেছেন তখন ফেসবুক লাইভে এসে যে তাদের আহ্বানে শত শত ব্যক্তিরা গিয়ে, শত শত ছাত্র জনতা গিয়ে 32 নাম্বার ভেঙেছে। 5ই আগস্টে একবার ভেঙেছে, কিন্তু তাদের মূল ভেঙে গুড়িয়ে দেওয়া, বুলডোজার নিয়ে যাওয়া, এই পুরো বিষয়টি তারা মঞ্চায়ন করেছেন ফ্রান্সে, আমেরিকায় বসে, ফেসবুক লাইভে বসে। এবং আমরা ফোনে কথা বলতে দেখেছি যে কেন বুলডোজার আনতে দেরি হচ্ছে, কেন এখনো কেন বুলডোজার আসে নাই, বুলডোজার কলাবাগানে আটকা কেন, বুলডোজার কেন 32 নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে না? বোঝেন অবস্থা। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এখন মানুষ পাচ্ছেন না যাদেরকে তিনি ফেসবুক লাইভে তারা এসে আহ্বান জানাতে পারেন। আপনারা কোথায়? আপনারা এসে আওয়ামী লীগের মিছিল ঠেকাচ্ছেন না কেন? আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে কেন? তারা ধমকাচ্ছেন ডক্টর ইউনূসের সরকারকে, যায় আপনাকে বলেছিলাম আপনি তো পারছেন না, আপনার পুলিশ পারছে না, আপনারা করছেনটা কি? এবং মাঝে মাঝেই তারা বিএনপিকে ধমকাচ্ছেন যে বিএনপি কেন পারছে না। কিন্তু যে কাজ তারা ফেব্রুয়ারি মাসে দাবি করেছেন যে তারা করতে পেরেছেন ফেসবুক লাইভে বসে, সে কাজ তারা এখন আর করতে পারছেন না। তারা উদাত্ত আহ্বান জনগণের প্রতি জানাতে পারছেন না যে আওয়ামী লীগের মিছিল প্রতিহত করো। তার মানে তারা বুঝে গেছেন যে খেলা বদলে গেছে, আওয়ামী লীগের মিছিলের পক্ষে জনতার সায় আছে, জনগণের সমর্থন আছে। এবং পিনাকি ভট্টাচার্য বলছেন আমাকে ভয় দেখাবেন না আওয়ামী লীগের মিছিল নিয়ে, আপনারা ভয় পেলে ভয় পেতে পারেন, আমাকে ভয় দেখাবেন না, কারণ আমি ভয় পেতে রাজি না, আমি জনগণের উপরে ভরসা রাখলাম। কারণ উনি তো ইনকিলাব জিন্দাবাদের পক্ষের লোক, উনি তো অবশ্যই জনগণের উপর ভরসা রাখবেন। এবং উনি জানেন যে যেই জনগণ পুলিশ ভয় পায় না, সেই জনগণকে উনি জানেন বামপন্থী রাজনীতি করে এসেছেন, ইনকিলাব জিন্দাবাদও এক মানে বামপন্থী রাজনীতি, ব্রিটিশ বিরোধী রাজনীতির ধারা থেকে যার জন্ম, সেই বামপন্থী ধারার রাজনীতি বলি, ইনকিলাবের কথাই বলি। ইনকিলাব, মুক্তি, স্বাধীনতা, সংগ্রাম কোনো কিছু সম্ভব হয় নাই কখনো যদি মানুষ পুলিশকে ভয় পেত। কাজেই তিনি জানেন যে পুলিশ দিয়ে এই আন্দোলন দমন করা যায় না। পুলিশকে অর্থ পুরস্কার দিয়ে বিপ্লবীদের ধরে আনার চেষ্টা কিন্তু ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারও করেছিল, কিন্তু তাতে কিন্তু বিপ্লব থেমে যায় নাই বা বিপ্লবের গলা টিপে ধরা যায় নাই। আর যেই আন্দোলনে জনগণের সমর্থন থাকে, সেই আন্দোলন যে শুধু বেগবান হয়, সেই মিছিল যে শুধু দীর্ঘ হয়, আমার মনে হয় পিনাকি ভট্টাচার্যরা সে কথা বুঝতে পেরেই এখন পিনাকি ভট্টাচার্য বলছেন ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের, আবার আমাকে ক্ষমা করবেন আমি ভদ্রভাবে বলার চেষ্টা করছি, তিনি বলেছেন ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের পশ্চাৎ দেশের চামড়া থাকবে না। তিনি বলেছেন যে নেপালে যেমন হেলিকপ্টারের রশি ধরে মন্ত্রীদের পালাতে হয়েছে এবং তার আগে মার খেয়েছে মন্ত্রীরা, সেই ঘটনা ঘটবে ডক্টর ইউনূসের সরকারের এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদেরও। এই অবস্থায় তার মানে কি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন তারা বলতে চাইছেন ডক্টর ইউনূস সরকার পড়ে যাবে আর আওয়ামী লীগের অভ্যুত্থানের মাধ্যমে সত্যিকার অর্থে শেখ হাসিনার সরকার আসবে? সে কথা পিনাকি ভট্টাচার্য বলেছেন, সেটা বলা যাচ্ছে না। তবে কারা অভ্যুত্থান ঘটাবে সেটা কিন্তু তিনি পরিষ্কার করেন নাই। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি কি বলবো যে ইউনূস সরকার কাল পরশু বা ইউনূস সরকারের ঘন্টা বেজে গেছে, যে কোনো সময় ইউনূস সরকার পড়ে যাবেন? আমার বিশ্লেষণ সে কথা বলে না। আমার মনে হয় এই যে সম্মিলিত ভয়, যেই সম্মিলিত ভয়ে ওই যে ডক্টর আসিফ নজরুল বলেন আওয়ামী লীগ যদি একবার আসে দোজখ বানিয়ে দেবে, যেই সম্মিলিত ভয়ে ইলিয়াস হোসেন লেখেন যে আওয়ামী লীগ যদি একবার আসে, এই জাউরারা যদি একবার আসে তাহলে কারো রক্ষা থাকবে না। এবং যেই সম্মিলিত ভয়ে ডক্টর কনক সারোয়ার ইউনূসকে প্রশ্ন করেন যে
কোন কেউ যদি আপনার নির্বাচন ঠেকাতে চাইছে তাড়াতাড়ি বলুন, কেউ যদিটা কে? জুলাই আন্দোলনের পর আমরা পূর্ণ সমর্থন দিয়ে আপনাকে বসিয়েছি, কিন্তু কোন কেউ যদি আপনাকে নির্বাচন দেওয়া ঠেকাচ্ছে? আমার মনে হয় এই সম্মিলিত ভয়ে একদিকে যেমন ডক্টর ইউনূস সরকারের মেয়াদ দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, তেমনি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকবে আওয়ামী লীগের মিছিল। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার কিংবা রাজনৈতিক শক্তি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, আপ পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, তাদের ভয়ও বাড়তে থাকবে। কারণ তারা যখন দেখবেন রাজপথে জনগণ প্রতিরোধ গড়ে তুলছে না, প্রতিহত করছে না আওয়ামী লীগের এই মিছিলকে, অন্যদিকে তারা যখন দেখবেন সরকারের অর্থ পুরস্কার দেওয়া সহ সকল প্রকার নিবর্তনমূলক পদ্ধতি ব্যবহৃত হয়ে যাওয়ার পরেও পুলিশ কিংবা সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগ ঠেকিয়ে রাখা যাচ্ছে না, ভয় যত বাড়বে, আমার বিশ্লেষণ বলে ডক্টর ইউনূসের সরকারের মেয়াদ তত বাড়বে। আর কৌতূহল থেকেই যায়, পিনাকি ভট্টাচার্য কোন অভ্যুত্থান আসন্ন বলছেন, যে অভ্যুত্থান নাকি ডক্টর ইউনূসকে নামিয়ে ফেলবে। সেই অভ্যুত্থান কি আওয়ামী লীগের অভ্যুত্থান? দর্শক, আপনাদেরকে আগেই বলেছিলাম, বাংলাদেশ যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মহড়া দিচ্ছে, ঠিক তখনই বঙ্গোপসাগরে উপস্থিত হয়েছে চাইনিজ যুদ্ধজাহাজ। আজকে গতকাল সাথে সাথে ভারত তার মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়ে দিয়েছে, ফলে বাংলাদেশ একটা হট স্পটে পরিণত হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের চোখের সামনেই ভারত এক ভয়ঙ্কর ঘোষণা দিল। তার যে ভয়ঙ্কর যে মিসাইলটা কিছুদিন আগে তারা শ্রীলঙ্কার পাশে তাদের যে বেস আছে, নেভাল বেস, সেখান থেকে উৎক্ষেপণ করেছিল, সেগুলো আবার হঠাৎ করে তারা পরীক্ষার ঘোষণা দিল। আগামী 24 থেকে 25 তারিখ পর্যন্ত 2 দিন নোটাম জারি করে দিয়েছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে পাশাপাশি ভারত মহাসাগরে তারা এই নোটাম জারি করেছে। এর পরিধি প্রায় 1430 কিলোমিটার ব্যাপী বিস্তৃত থাকবে। এবং এখানে যা বলা হচ্ছে যে DRDO হাইপারসোনিক লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল এর সাথে মিলে যায়। মিসাইলের গতি ম্যাক 10-এর কাছাকাছি এবং পরিধি 1050 কিলোমিটার, যা শত্রুপক্ষের নৌবাহিনীর জাহাজগুলোকে আঘাত করার উদ্দেশ্যে নির্মিত। তো এই যে বঙ্গোপসাগরে যে প্রশিক্ষণ নিচ্ছে মার্কিন বাহিনী এবং বাংলাদেশের এয়ারফোর্স, নেভাল ফোর্স এবং সেনাবাহিনী সহ স্থলে মহড়া চালাচ্ছে, এই মুহূর্তে ভারতের এই যে মিসাইল পরীক্ষা এবং তার যে অস্ত্রশস্ত্র পরীক্ষার জন্য যে নোটাম জারি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চোখের সামনে আঙ্গুল তুলে কথা বলছে এখন, সেটা কিন্তু আগের অবস্থানে নাই। অর্থাৎ আগের দিন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বাগে খেয়ে ফেলেছে। এখন ভারত মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছে। এর কারণ যেটা বিশ্লেষণে বোঝা যাচ্ছে সেটা হলো যে ভারত, চায়না এবং রাশিয়া মোটামুটি 3টা ত্রিশক্তি কাছাকাছি সর্বোচ্চ ভালো রিলেশনে পৌঁছে গেছে। ফলে ভারত এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না। এবং এটা একটা স্পষ্ট বার্তা যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কিছু করতে চায়, সেটা যে সম্ভব হবে না। ভারত যে অন্তরায় হয়ে দাঁড়াবে, ভারত যে সেটাকে ভালোভাবে নিচ্ছে না, ভারতের এটা নোটাম জারি এবং এই মিসাইল পরীক্ষার ঘোষণা, এটাই কিন্তু স্পষ্টভাবে, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে প্রমাণ বহন করে। এবং এর সাথে আমাদের উদ্বেগের বিষয়টা হলো, বাংলাদেশ এই হটস্পটে এখন এই ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট জোনে প্রবেশ করে গেছে। বাংলাদেশকে এখন এই পত্রিকাগুলো, আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে ভারতের পত্রিকা এবং অন্যান্য পত্রিকা বাংলাদেশকে হট স্পট হিসেবে আখ্যায়িত করছে। এবং পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটা বিস্ময়কর ঘোষণা দিয়েছে। সেই বিস্ময়কর ঘোষণাটা হলো যে বাংলাদেশে যে 23টা ব্লক আছে বঙ্গোপসাগরে, সেই 23টা ব্লকে 26টি ব্লক, 11টি অগভীর ব্লক এবং 15টি গভীর ব্লক। এই ব্লকগুলোতে আজকে তারা ঘোষণা দিয়েছে, গতকাল তারা ঘোষণা দিয়েছে যে সামঞ্জস্য স্বচ্ছতার সহিত তারা উত্তোলন করবে। কিন্তু এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনার সময় এই ব্লকগুলোর জন্য টেন্ডার আহ্বান করেছিল। শেখ হাসিনা চেয়েছিল এই 26টা ব্লক 26টা দেশকে যদি দেওয়া যায়, তাহলে কোনো একটা দেশের কাছে অত্যন্ত বদ্ধ হলো না, কোনো একটা দেশের মুখাপেক্ষি হলো না, যার কারণে যদি কয়েকটা দেশকে ভাগ করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশ একটা সুবিধাজনক অবস্থানে থাকবে। তো একটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এগুলো দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে কোনো টেন্ডার হয়নি বা এখনো পর্যন্ত এই ব্লক নিয়ে কোনো চুক্তি হয়নি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আগাম কি করে ঘোষণা দেয় যে তারা 26টি ব্লকের যে খনিজ সম্পদ উত্তোলন, সেখানে স্বচ্ছতা বজায় রাখা হবে? তার মানে অফিসিয়ালি না হলেও ইউনুসের সাথে গোপনে গোপনে তলে মার্কিন কোম্পানিগুলোর সাথে যে চুক্তি হয়ে গেছে মৌখিক আপাতত, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে ধারণা করা হচ্ছে যে মার্কিন যে তেল গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান এক্সন মোবিল এবং শেভরন, এগুলো বেশি করে থাকে, তাদের হাতেই যাবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই এই 26টা ব্লক চলে যাবে। অর্থাৎ এমন একটা পলিসি ইউনুস নিয়ে গেছে দেশকে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রকৃত গোলামে রূপান্তর করে ফেলেছে। এর বলার অপেক্ষা রাখেন, না হলে একটা রাষ্ট্র কি করে এটা আগে থেকেই ঘোষণা দিতে পারেন? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে, সেখানে ব্লক খনিজ সম্পদ উত্তোলনের ব্যাপারে কোনো ক্লজ ছিল না, কিন্তু অগ্রিম ঘোষণা এটা প্রমাণ করে দিচ্ছে যে মৌখিক একটা চুক্তি হয়ে গেছে, যার ফলেই তারা অগ্রিম ঘোষণা দিচ্ছে। জনাব আতার হালদার, এই যে ভারতের মিসাইল পরীক্ষা শুরু, এতে করে এবং চায়নার উপস্থিতি, যুদ্ধজাহাজের উপস্থিতি বঙ্গোপসাগরে, এতে করে কি বাংলাদেশের কি ভবিষ্যৎ হতে পারে বলে আপনি ধারণা করছেন? ধন্যবাদ আপনাকে। এই বিষয়গুলো নিয়ে আসলে এর আগেও আপনার সাথে কথা বলেছি, যে জিনিসগুলো আমরা আগে বলেছি সেগুলোর এখন বাস্তবায়ন চলছে আমি মনে করি। আপনি জানেন
যে এর আগে আমরা বলেছি যে আমেরিকা এখানে যে ঘাঁটি স্থাপনা করার স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন কিন্তু ভারত এবং চায়নার কাছে একটা দুঃস্বপ্ন। সুতরাং এই দুঃস্বপ্নকে ভারত লালন করবে বা ধারণ করবে নাকি প্রতিহত করবে, তার বাস্তব হচ্ছে কার্যক্রম হচ্ছে এখন যেগুলো চালাচ্ছে সেটা। তার মানে হচ্ছে ভারত আমেরিকাকে মেসেজ দিতে যাচ্ছে যে তুমি বঙ্গোপসাগরে যে অবস্থান নিতে চাচ্ছ সেটাকে আমরা চাচ্ছি না এবং সেটাকে তোমাকে দেওয়া হবে না, যে কোনো প্রকার হোক এটাকে রুখে দেওয়া হবে। এবং যার পরিপ্রেক্ষিতে আপনি অলরেডি দেখেছেন যে ভারত, চায়না এবং রাশিয়া মিলে কিন্তু RIC গঠন করেছে এবং সেখানে তারা এই ত্রিশক্তি মিলে কিন্তু এই দক্ষিণ এশিয়া বা এশিয়াকে তাদের হাতে গ্রিপে এবং শক্তির যে ভারসাম্য, বিশ্বের যে শক্তির যে ভারসাম্য সেটাকে একটা জায়গায় নিয়ে আসার জন্য বা ব্যালেন্সে নিয়ে আসার জন্য চেষ্টা করছে এবং সেটা বাস্তবিক অর্থে বিশ্বে খুব জরুরি প্রয়োজন মনে করি। এবং আমি ভারতের এই উদ্যোগকে স্বাগত জানাই এই কারণে, অবশ্যই বিশ্বে ক্ষমতার ভারসাম্য লাগবে। সেক্ষেত্রে আমেরিকা এককভাবে যা চাচ্ছে তাই করবে, এটা হতে পারে না, এটা মানুষ চায় না। সেক্ষেত্রে আমি মনে করি ভারত এবং চায়না উভয় যে ইনিশিয়েটিভ নিয়েছে এবং আমি মনে করি যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে যৌথভাবে বা দ্বিদেশীয় মিলে এই আমেরিকাকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা তাদের নেওয়া উচিত এবং এটা অতি দ্রুত নেওয়া উচিত এবং এখানে কোনো কালক্ষেপ করা উচিত। আরেকটা বিষয়, ভারত কিন্তু এতদিন তার যে ওয়েস্ট বেঙ্গলে সেখানে কিন্তু তার যে S-400 অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু বসায়নি। এখন কিন্তু সেই নরেন্দ্র মোদী যে ওখানে আসলো সেখানে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে এবং বসানো শুরু করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এবং তাদের যে সর্বশেষ আবিষ্কৃত অগ্নি 5 ক্ষেপণাস্ত্র সেখানে কিন্তু মোতায়েন করছে, ভারত কিন্তু কার্যক্রম চালাচ্ছে। তাহলে এই পূর্ব সীমান্তে এত অত্যাধুনিক সরঞ্জাম যে মোতায়েন করার যে প্রস্তুতি অর্থাৎ মোতায়েন যে করছে সেটা থেকে কি ইঙ্গিত দিচ্ছে? আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উপস্থিতি বাংলাদেশে সামরিক মহড়া তাকে টার্গেট করেই তো যে ভারতের এই আয়োজক, না হলে তো চায়নার সাথে এই মিটিংটার ব্যাপারে আমি কথা বলি। এই মিটিংটার ব্যাপারে সিদ্ধান্তগুলো হয়েছে খুবই ভয়ঙ্কর ব্যাপার এবং আমি মনে করি ভারত সত্যিকার অর্থেই এটা মিন করছে বলে এই সিদ্ধান্তগুলো নিয়েছে, যেগুলো যেমন ধরেন এই CCC মিটিং, সেটা যে কম্বাইন্ড কমান্ডিং যে মিটিং, সেই মিটিংটা কিন্তু সাধারণত এই অঞ্চল হয় না, সেটা সাধারণত পশ্চিম অঞ্চলে হয়ে থাকে বা পাকিস্তানকে বেস করে ওই অঞ্চলে হয়ে থাকে। এই প্রথমবারের মতো এই অঞ্চলে হয়েছে, দ্যাট ইজ পশ্চিমবঙ্গে হয়েছে এবং এখানে কয়েকটা নির্দেশ আসছে। সেটা হচ্ছে যে ফার্স্ট যে ইনস্ট্রাকশন আপনি পেয়েছেন সেটা হচ্ছে সীমান্তে যে কোনো নজরদারির ক্ষেত্রে কোনো ক্রাইম দেখলে সেটা শুট অ্যাট সাইট করা বলা হচ্ছে। তার মানে এখন কিন্তু সীমান্তে শুট অ্যাট সাইট করাটা এটা কিন্তু একদম নির্দেশ হয়ে গেছে কেন্দ্রীয়ভাবে। তার মানে আমি সীমান্তে যে কোনো ধরনের কর্মকাণ্ড বা অবৈধ কর্মকাণ্ড করা গেলে সাথে সাথে ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় BSF আরেকটা বিষয় আপনি যেমনটা বলছিলেন শুট অ্যাট সাইট, এটা ছাড়াও ভয়ঙ্কর ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করার মাধ্যমে ভারত এই ইঙ্গিত দিচ্ছে। আমি আরেকটা বলছি, বিষয়গুলো আসছে সেটা একটু আপনাকে মনে করাই দিচ্ছি। সেটা হচ্ছে ভারতের আরো সিদ্ধান্ত এখানে হয়েছে এই কম্বাইন্ড সেটা হচ্ছে যে ইভেন ভারত যদি মনে করে যে কোনো এলিমেন্ট বা কোনো জঙ্গি গোষ্ঠী কোনো একটা দেশের ভিতরে, সেটা বাংলাদেশের ভিতরে, এখানে বাংলাদেশি আছে, সেখানে তাদেরকে ভারতের জন্য হুমকি হতে পারে, সেখানে তারা সার্জিক্যাল স্ট্রাইক বা সরাসরি হামলা করতে পারবে, সেই সিদ্ধান্ত কিন্তু তারা নিয়েছে। তার মানে এখন যে মিসাইল পরীক্ষা এটা কিন্তু তারই একটা অনুশীলন যে বাংলাদেশের ভিতরে যদি কোনো জঙ্গি গোষ্ঠী থাকে তাদেরকে উৎখাত করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য এখানে সার্জিক্যাল স্ট্রাইক যে কোনো সময় ভারত করতে পারবে, সেই ব্যবস্থা কিন্তু সিদ্ধান্ত কিন্তু তারা নিয়ে নিয়েছে। জি, আরেকটা বার্তা, সেটা হলো সার্জিক্যাল স্ট্রাইক করবে তাদের যে ইস্টার্ন কমান্ড সেখান থেকেই করতে পারে, কিন্তু ভারত S-400 এবং অগ্নি 5 এর মতো ভয়ঙ্কর মিসাইল সিস্টেম স্থাপন করার মধ্য দিয়ে ভারত এই বার্তাটা দিতে